করে দিয়ে কি হবে? ইনকাম, কনজাম্পশন, সেভিংস, এটাকে রান করালাম। এখানে ভিউ এর ভিট টাইপ ক্যাপস খেয়াল করবে, কেস সেনসিটিভ ভিউ FTP2 রান করুন, দেখুন 3টে ভ্যালু পেয়ে গেছে। ক্লিয়ার করতে পারলাম না? পারলাম না? বোঝা গেল না? বোঝা গেল না? বোঝা গেছে স্যার। এক্সেল থেকে অনেক বেশি তাড়াতাড়ি হচ্ছে হিসাবটা, এটা আমার মনে হচ্ছে। অনেক তাড়াতাড়ি হবে, ওইটাই দেখছি তো। মানে আমি বাংলা টিচার, তো আমি যেটুকুনি বুঝছি যে এক্সেলে এগুলো অনেকগুলো টাইপ করতে হয়, তারপরে ফর্মুলা ফিট করতে হবে, তারপরে ওটা আসবে, এরকম একটা ব্যাপার। এক লাইন আমি আপনাকে দেখাচ্ছি, সেটাই তো দেখছি, এক লাইনের মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক ঠিক। এবার দেখুন, যে ডেটাটা আমরা তৈরি করলাম তার যদি আমি কিছু মেজার দেখতে চাই, কি মেজার? ধরুন আমি সামারি দেখব, জাস্ট আমি সামারি FTP ডেটা 1 দেব। সামারি দিলেই ও দেখুন টোটাল সামারি দিয়ে দিয়েছে, মিনিমাম কত, মিডিয়ান কত, মিন কত, থার্ড কোয়ার্টাইল কত, ম্যাক্সিমাম কত। তাহলে যদি আমি ছাত্রের নাম্বারটাকে রাখি, তার সামারি চাই, তাহলে অ্যাভারেজ নাম্বার কত আছে, মিডিয়ান কত আছে, ইজিলি আমি পেয়ে যাবো। থার্ড কোয়ার্টাইল মানে 75% বেশি কতজন পেয়েছে সেটাও পেয়ে যাবো। তাহলে একটা কমান্ডে, সামারি কমান্ডে এন্টায়ার ডেটা সেটের আমার সামারি দিয়ে দেবে, যেটা এক্সেলে করতে হলে বা অন্য প্যাকেজে করতে হলে ধরে ধরে একটু করে করতে। এখানে যে কোনো ডেটার সমস্ত ভেরিয়েবলের একদম সামারি ধরেও দিয়ে দেবে। নেক্সট যেটা খুব সেটা হচ্ছে স্ট্রাকচার। সবসময় যখনই কোনো ডেটা আমরা ইম্পোর্ট করব, আমি এক্সেল ফাইল ইম্পোর্ট করে দেখাবো পরে, যখনই আমরা ইম্পোর্ট করব তখন কি করতে হবে? স্ট্রাকচারটা দেখে নেবো। এবং যেখানে দেখুন যেহেতু আমি ডেটা ফ্রেম করেছি, স্ট্রাকচারটা ডেটা ফ্রেম হয়ে আছে, বলে দিচ্ছে নেমটা কি ক্যারেক্টার, সাইজটা কি নাম্বার, কোয়ান্টিটিটা কি নাম্বার। যদি কোনোটা ক্যারেক্টার বা টেক্সট থাকে অটোমেটিক্যালি ও আইডেন্টিফাই করে দেবে কোনটা ক্যারেক্টারে আছে, কোনটা নাম্বারে আছে, কোনটা নিউমেরিক। নাম্বার মিনস নিউমেরিক। যখন আমরা বড় ডেটা সেট নিয়ে কাজ করবো তখন ধরুন আমরা 50টা ভেরিয়েবল আছে। যখন একটা ছাত্রের অ্যাডমিশন হয়, অ্যাডমিশন পোর্টালে প্রায় 50টার উপর কলাম থাকে। প্রতিটা কলামদের নাম মনে রাখা সম্ভব না। তার জন্য কোন কমান্ড? জাস্ট এই নেমস বলে ডেটা ফাইলের নামটা দিতে হবে। আমার এখানে ডেটা ফাইলের নাম FTP ডেটা 1। আপনারা যে ডেটা ফাইলের নাম দেবেন সেই ডেটা ফাইলের নামটা দিয়ে এখানে রান করা, অটোমেটিক্যালি ও কি করবে? নেমস গুলো বলে দিচ্ছে কি কি নাম আছে। এবার আপনি বুঝে গেলেন যে কি কি ইনফরমেশন ওই এক্সেল ফাইলটার মধ্যে আছে। তার জন্য এক্সেল কল করে করে দেখতে হবে, অটোমেটিক্যালি আমরা দিয়ে দেবে যে কোন কোন ভেরিয়েবলের নাম আছে, তার বাবার নাম আছে কিনা, তার আধার কার্ড আছে কিনা, পুরোটার মধ্যে হয়ে যাবে। বুঝা গেল? আরেকটা জিনিস দেখাই, এখানে আমি একটা ডেটা সেট ক্রিয়েট করছি। এজ রয়েছে, হবি রয়েছে, এটাকে আমি ডেটা ফ্রেমে তৈরি করলাম ডেটা ফাইলে। ক্লিয়ার? এটাকে আমি দেখতে চাইছি, কিরকম দেখতে হবে? ভিউ করব, এখানে ফাইলটার নাম দিয়েছিলাম আমি ড্যাট, তাহলে ভিউ ড্যাট। দেখুন ভেরিয়েবল ডেটাটা তৈরি হয়ে গেল। এবার দেখুন যখন আমি এই ডেটাটা তৈরি করেছি, এজ আছে, হবি আছে, অ্যানিমেল আছে, হেডিং এ এই ভেরিয়েবল গুলো তৈরি হয়েছে। এবার আমি নামগুলো চেঞ্জ করব। কি করে চেঞ্জ করব? তার জন্য এই কমেন্টটা ইউজ করছি, নেমস ড্যাট। নামগুলো চেঞ্জ করব কি হবে? প্রথমটাকে বলবো এজ, পরেরটাকে বলবো ফেভারিট ডট হবি, তারপরেরটাকে বলবো ফেভারিট ডট অ্যানিমেল। তাহলে আমি যদি এখানে কাজ করি, কোনো
ভেরিয়েবলের হেডিং যদি চেঞ্জ করতে হয় তাহলে নেম স্ট্যাক করে কোন ভেরিয়েবলের নামটা কি সেটাকে আমি অটোমেটিক্যালি চেঞ্জ করি। ক্লিয়ার? এটাকে আমি চেঞ্জ করলাম। এবার একটা প্রশ্ন আসতে পারে যে আমি তো এখানে ডেটাটা এন্ট্রি করলাম, এই ডেটাটা কি এখানে সেভ থাকবে? যদি সেভ না থাকে তাহলে আমি সেভ করতে পারি, তো সেভ করবো কিরকম ভাবে? তার জন্য কি কমান্ড? তার জন্য যে কমান্ডটা করতে হয় আমাদের, তার জন্য এই লাইব্রেরিটাকে ইনস্টল করতে হয়, লাইব্রেরি ফরেন। লাইব্রেরি ফরেনের সাহায্যে আমরা এই কমান্ডটা লিখবো, write.csv। অর্থাৎ যে ফাইলটাকে আমি এখানে তৈরি করলাম, এই যে ড্যাট ফাইলটা আমি তৈরি করেছি, এই ফাইলটা আমার আরে স্টোর আছে, দেখুন আরে এখানে ড্যাট ফাইলটা আছে, এখানে ক্লিক করলে ড্যাট ফাইলটা দেখিয়ে দেবে। এই ফাইলটা আছে, এই ফাইলটাকে আমি CSV ফাইল হিসেবে সেভ করব। তার জন্য কি করব, যে ফাইলটাকে নেব তার নাম প্রথমে থাকবে, write.csv, এখানে প্রথমে এই ফাইলটার নাম। কোথায় সেভ করব সেই পাথটা দিতে হবে। আমি এখানে আমার সিস্টেমের পাথটা দিয়ে রেখেছি। আপনারা কি করবেন, আপনাদের সিস্টেমের পাথটা দেবেন। যে মুহূর্তে এটা পাথটা দেবেন, এই পাথটা দিলে তুমি .csv বলে সেভ করেছি, এই যে দেখুন এখানে এই যে .csv বলে সেভ হয়ে গেছে। আপনি এটাকে ওপেন করুন, আপনার সিস্টেমের মধ্যে ড্যাটটা ওপেন হয়ে যাবে। দেখুন ড্যাট ওপেন হয়ে গেছে। তাহলে আপনি সহজেই যে কোনো আর ফাইলকে CSV ফাইল হিসেবে সেভ করে রাখতে পারেন। এটাকে আবার আপনি নতুন করে ওপেনও করতে পারেন। তাহলে আমি কি করলাম, write.csv থেকে সেভ করলাম, এটাকে ওপেন করবো। ওপেন করবো কিরকম ভাবে? তার জন্য কমেন্ট মনে রাখতে হবে। তার জন্য কি করবো, এখানে ইনপুট ডেটাবেস, ইনপুট ডেটাবেসের মধ্যে দেখবেন এখানে আছে টেক্সট ফাইল করবেন না, এক্সেল করবেন না, স্প্রেডশিট করবেন না, স্যাস করবেন না, স্টেটা ফাইল। জাস্ট এখানে আমি এক্সেলে ক্লিক করব, পরে এসে ব্রাউজ করব। .csv এখানে ওপেন। এটাকে ইম্পোর্ট করলে ইম্পোর্ট হয়ে যাবে। ও সেটা CSV আছে বলে গন্ডগোল করেছে, আমি এক্সেল দেখাচ্ছি। এবার এখানে এক্সেল ফাইলটা চলে যাবে, যা আছে সেই অবস্থা দিয়ে দেবে। এবার আমি যদি অন্য ফাইল চেঞ্জ করতে চাই, ধরুন আমার সিট 4 এ ডেটা আছে, সিট 5 এ আছে, আমি সিট 3 তে নিলাম, অটোমেটিক্যালি সিট 3 এখানে খুলে দেবে। আমি যদি এটাকে আনতে চাই তাহলে সিট 3 ডেটাটাকে জাস্ট আমি ইনপুট করব, অটোমেটিক্যালি সিট 3 ডেটা ইম্পোর্ট করে খুলে দেখিয়ে দেবে। ইম্পোর্ট প্রোগ্রাম ভাবে ইম্পোর্ট করার জন্য আসবো কোথায়, ইম্পোর্ট ডেটা সেটে আসবো। এখান থেকে যে টাইপের ফাইল আছে, ধরুন আমি এসপিএস ফাইল, তাহলে ফ্রম এসপিএস এ ক্লিক করব, এখানে ব্রাউজারে যাব, এটা আমি ওপেন করব। এই ফাইলটা দেখিয়ে দিচ্ছে কি আছে, এটাকে যেই আমি ইম্পোর্ট করব অটোমেটিক্যালি ফাইলটা খুলে যাবে। যে কোনো ফাইলকে খোলার সময় আমার কোনো সমস্যা নেই, আমি খুলে ফেলতে পারি। এবার দেখুন আগে যে ফাইলটা আমি ইম্পোর্ট করেছি তার নাম কি ছিল, CO2_growth। CO2_growth ছিল। এবার এত বড় ফাইল নাম নিয়ে কাজ করতে অসুবিধা হয়, যে কারণে আমি কি করছি, এই ফাইল নেমটাকে আমি ছোট করে দিচ্ছি। এই নামটাকে বলছি আমি ধরুন A বা ক্যাপ A। আমি নাম চেঞ্জ করে দিলাম A। ক্লিয়ার? ইম্পোর্ট আমি যদি ভিউ এ করি, যখন আমি ভিউ এ করব দেখুন সেম ফাইল খুলে দিয়েছি, নামটাও অটোমেটিক্যালি অবজেক্ট নেমকে ওর মধ্যে চেঞ্জ করে দেবে। এখন আর এত বড় নাম আমাকে লিখতে হবে না, ভিউ এতেই কাজ হয়ে যাবে। যে কোনো ফাইলের নামকে আমরা আমাদের খুশি মতো পছন্দ মতো চেঞ্জ করে দিতে হবে। আমার যেটাকে আমি ইম্পোর্ট করেছিলাম CO2 গ্রোথ হিসাবে, এখন এটা হচ্ছে A। এবার দেখুন যদি এই ফাইলটা স্ট্রাকচার দেখি,
str a, দেখুন এটা কি ফরম্যাটে হয়ে আছে ভালো করে খেয়াল করুন, এটা দেখুন চলে এসেছে টেবিল ফরম্যাট, এটা কিন্তু ডেটা ফ্রেমে নেই, এটা কি ফরম্যাটে হয়ে আছে, টেবিল ফরম্যাটে হয়ে আছে। তাই যখনই কোনো ডেটাকে আমরা ইম্পোর্ট করে আনবো, আফটার ইম্পোর্টিং আমরা তার স্ট্রাকচার দেখব, স্ট্রাকচার দেখে বুঝবো কি যে কি স্ট্রাকচার আছে। যদি এটা টেবিলে থাকে, টেবিল ফরম্যাটে থাকা মানে কি এটা টেবিল হয়ে যে মুহূর্তে ডেটা ফ্রেম করে নেবো, এবার দেখুন যখন স্ট্রাকচার রান করাবো ডেটা ফ্রেম করার পরে স্কিল এটা টেবিল হয়ে আছে, তার মানে নাম চেঞ্জ করতে হবে, তার নাম দিলাম বি, কি নাম দিয়ে এটাকে ডেটা ফ্রেম এ করলাম। এবার আমি স্ট্রাকচার দেখি, দেখুন এবার দেখুন যেই করেছি দিয়ে স্ট্রাকচার কি এটা ডেটা ফ্রেমে চলে। যখনই কোনো ডেটাকে আমরা ইম্পোর্ট করে আনবো, নরমালি যেটা হয় সেটা হচ্ছে টেবিল হিসাবেই ইম্পোর্ট, ডেটাটা ডেটা ফ্রেম হিসাবে ইম্পোর্ট হয় না। এবং আপনি ডেটা ইম্পোর্ট করার পরেও দেখবেন গুগলে প্রচুর কোড আছে, ডেটা ইম্পোর্ট করে কোড চালাবেন আপনি এরর পাবেন। গুগল কোনো জায়গায় ইউটিউবে কোনো ভিডিও পাবেন না যেখানে এসব জিনিস আছে, ইউটিউবে কোড দেওয়া আছে, আপনি যখনই কোড দেখবেন। হ্যাঁ স্ক্রিন শেয়ারটা কি অফ হয়ে গেছে? কোনটা বলুন? স্ক্রিন শেয়ার হয়নি স্যার, মানে অফ হয়ে গেছে মনে হয়, ক্যান্সেল করে দিয়েছেন মনে হয়, দেখা যাচ্ছে না। স্ক্রিনটা দেখা যাচ্ছে না? না স্যার। এবার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। কোন জায়গা থেকে দেখা যায়নি বলুন, আমি রিপিট করছি আবার। কোন জায়গা থেকে দেখা যায়নি বলুন? এখান থেকে আমি আবার রিপিট করছি তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমি ডেটাটা যখন ইম্পোর্ট করেছিলাম নাম ছিল কি CO2 গ্রোথ, সেটাকে আমি চেঞ্জ করলাম কি দিয়ে, এ নাম দিয়ে চেঞ্জ করে দিলাম। দ্যাট ইজ যেভাবে লিখলাম এ অবজেক্ট নেম অ্যাসাইনমেন্ট অপারেটর CO2 আন্ডারস্কোর গ্রোথ। এবার এটাকে আমি এর স্ট্রাকচার দেখলাম, স্ট্রাকচারটা কি হয়েছে, স্ট্রাকচারটা হয়ে আছে টেবিল। দেখুন এখানে স্ট্রাকচারটা হয়ে আছে টেবিল ফর্ম। টেবিল যদি ফর্ম থাকে আমি কোনো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করতে গিয়ে অসুবিধায় পড়ব। সঙ্গে সঙ্গে কি করলাম আমি, এটাকে আমি ডেটা ফ্রেম বানিয়ে নিলাম, এটাকে আমি ডেটা ফ্রেম বানিয়ে। এবার কি নাম দিলাম, বি নাম দিলাম, সেম ফাংশন ডেটা ডট ফ্রেম এ। তাহলে এ যে টেবিল, এ যে ডেটাটাকে আমি নিয়েছিলাম সেই ডেটাটাকে নাও উই কনভার্ট অ্যাজ ডেটা ফ্রেম, তার নতুন নাম দিলাম বি। এই যদি এ স্ট্রাকচার দেখি, দেখুন বি এর স্ট্রাকচার অটোমেটিক্যালি বি সবসময়ের জন্যই ডেটা ফ্রেমে কাজ করবে, বি সবসময় ডেটা ফ্রেম হয়ে বসে আছে। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? এবার একটা ছোট্ট কুইজ, জাস্ট এই ফর্মটাকে আমি এটাকে আমি কপি করে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা একটু জাস্ট 5টা কোশ্চেন আছে, একটুখানি অ্যান্সার গুলো দিয়ে দিন, তাহলে আমিও বুঝতে পারবো আপনারা কতখানি ক্লিয়ার হলেন, আপনারাও বুঝতে পারবেন কতখানি ক্লিয়ার হলেন। It's take 1 to 2 minutes. জাস্ট এটাকে ওপেন করুন, ওপেন করে দেখুন।
সাবমিট করলেই দেখবেন অটোমেটিক্যালি আপনাদের কাছে অ্যান্সার গুলো চলে যাবে। সাবমিট করে দিয়েছেন, থ্যাংক ইউ। যারা সাবমিট করলেন যে দুজন, নাও ইট ইজ ক্লিয়ার। এই অবধি কোনো সমস্যা কি আপনাদের আছে? আর না স্যার, ইটস ওকে। স্যার ঠিক আছে। এই অবধি করে কেমন লাগছে? এটা কি খুব শক্ত? স্যার আমার স্কোর তো 5 আউট অফ 5 হয়েছে, কিন্তু আমি নাম দিয়ে ভুলে গেছি উপরে। কোনো অসুবিধা নেই, আমি জাস্ট এটা যতখানি হলো সেটা আমি রিকল করিয়ে দিলাম। দেখুন এইটুকুনি স্যার আমার করিয়ে লাস্টের অঙ্কটাকে আমি মাল্টিপ্লাই ভুলে নিয়েছিলাম বট মাসে, তাই জন্য একটা। পড়ে ভালো লাগছে কিনা বলুন। শুনতে যতটা শক্ত মনে হয় প্যাকেজ দেখি ততটা হ্যাঁ স্যার, শক্ত। ভালো লাগছে, ভালো লাগছে স্যার। বাকিটা সাবমিট করে দিন সময় করে। এরপর যেটা আমি দেখাই সেটা হচ্ছে প্লট ফাংশন, যেটা খুব কাজে লাগবে রিসার্চ করতে গেলে। আমি আজকে যে প্লটটা দেখাবো সেই প্লটটা বেসিক্যালি বেস ফাংশনের উপর বেস করবে। ডিজি প্লট আমি আজকে দেখাচ্ছি না, কারণ ডিজি প্লট দেখাতে গেলে ডিজি প্লট ইটসেলফ টেক্স 2 আওয়ার্স। প্রচুর ফাংশন আছে এবং অনেক কিছু করা যায়। প্রথম দিনই ডিজি প্লট দেখিয়ে দিলে একটুখানি শক্ত শক্ত মনে হতে পারে, কিন্তু বেসিক যে প্লট ফাংশন সেটা খুব সোজা। পিপিটি ইজ ভিজিবল টু অল অফ ইউ। পিপিটিটা দেখা যাচ্ছে? Yes sir, it is visible to all. Yeah. So plot ফাংশনের these are the arguments. এই আর্গুমেন্ট গুলো দিয়ে প্লট ফাংশনটা করতে হয়। বাট এখানে দুটো জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, সেটা কি? আরে যখন আমরা কোনো ভেরিয়েবলকে লিখবো, ভেরিয়েবলের নাম লিখবো, উই ক্যান রাইট দিস ইন টু ওয়ে, দুটো ভাবে লিখতে পারি। এখানে যেমন আমি লিখেছি, দেখুন এই কার্স 93 প্রাইস। কেন লিখেছি? তার কারণ হচ্ছে, আমি আরে ফিরে যাই তাহলে সুবিধা হবে দেখাতে। আপনারা চলে আসুন হচ্ছে লাইন নাম্বার 93 তে, যে স্ক্রিপ্টটা পাঠিয়েছি তার 93 তে আসুন। লাইন নাম্বার 93, 93 নম্বর লাইনে চলে আসুন। ফার্স্ট কি, এখানে আমি কি দিয়ে কাজ করব? লাইব্রেরি মাস দিয়ে কাজ করব। ফার্স্ট আমি রিকল করব কাকে? লাইব্রেরি মাসকে কল করে নেব। যেটা আমি প্রথম থেকে বলছি, যে লাইব্রেরি দরকার সেই লাইব্রেরিটাকে টেনে নেব।
এবং আর এর সুবিধা হচ্ছে আর এ প্র্যাকটিস করতে গেলে বাইরের ডেটার দরকার পড়ে না, আর এর নিজস্ব প্রচুর ভালো ভালো ডেটা আছে। তার একটা ডেটা হচ্ছে কার্স 93, এই নামটাকে মনে রাখতে হবে, কার্স 93, ডেটা কার্স 93। এটা যদি ভিউ করি, এটা হচ্ছে ডেটা, এই ডেটাটা অলরেডি এর মধ্যে দেওয়া আছে, এটা ইনবিল্ট এই মাস প্যাকেজের ডেটা। যদি স্ট্রাকচার দেখি, দেখুন অটোমেটিক এটা স্ট্রাকচারটা ডেটা ফ্রেমেই দেওয়া আছে, আর এর যত ডেটা দেওয়া আছে সব ফ্রেমেই দেওয়া আছে। গন্ডগোলটা কখন হবে? যখন আমরা অন্য ডেটাকে টানবো, নিয়ে আসবো, তখন অবশ্যই সেটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করবো। ঠিক আছে? যখন আমি হিস্টোগ্রাম আঁকবো, একটা ধরনের কমেন্ট হচ্ছে, এই জায়গায় একটু ভালো করে শুনবে। ধরুন এর মধ্যে যে আমি আগে নেমসটা লিখে, দেখুন এখানে এই নামগুলো আমি পেয়ে গেলাম। এবার আমার মনে হলো যে আমি টাইপটার ছবি আনি, এবার আমি এখানে বা প্রাইসের ছবি আনি, এবার আমি লিখছি এইটা, যখন আমি হিস প্রাইস লিখবো, ও আমাকে হিস্টোগ্রাম এঁকে দিয়েছে। ঠিক আছে? এই হিস্টোগ্রাম করে দিই, কোন ডেটা সেটের হিস্টোগ্রাম করে দিয়েছে আমি কিন্তু জানি না, ওটা প্রাইস করে দিয়েছে। যখন আমি হিস্টোগ্রাম কার্স 93 প্রাইস লিখছি, দেখুন হিস্টোগ্রামটা আলাদা, ভালো করে দেখুন। এই যে হিস্টোগ্রামটা করলাম, এটা কি করেছি? তখন লিখেছি কার্স 93 প্রাইস, এখানে একটা হিস্টোগ্রাম দিয়েছে। আগে একটা হিস্টোগ্রাম দিয়েছে, এটা একটা হিস্টোগ্রাম দিয়েছে প্রাইসে। এটা কোন প্রাইসে? এই প্রাইসটা আমি প্রথমে ইনপুট করেছিলাম, প্রাইস একটা ভেক্টর, তার হিস্টোগ্রাম করে বসে আছে। প্রথম যখন আমরা যখন প্রথম কোড লেখা শুরু করেছিলাম, প্রাইস বলে একটা ভেক্টর এন্টার করেছিলাম, তার হিস্টোগ্রামটাও এটা এঁকে দিয়েছে যখন আমি প্রাইস দিয়েছি। কেন? ও কিন্তু প্রাইস পেয়েছে, ওর মেমোরিতে প্রাইস দিয়ে দিয়েছে। যখন আমি স্পেসিফিক করে দিয়েছি যে কার্স $93 প্রাইস, মানে কি কার্স 93 ডেটের প্রাইস ভেরিয়েবলের ছবি এঁকে দাও। এবার সমস্যা হচ্ছে, একটা প্রশ্ন আসতেই পারে, বারবার এইভাবে আমি ডেটা ফাইলের নাম লিখবো, তারপর ভেরিয়েবলের নাম লিখবো, এ তো অশান্তি। সবসময় ডেটা ফাইলের নাম লিখাতে মানে অনেক কিছু লিখতে হবে, দরকার নেই। কিভাবে লিখবো? জাস্ট আমরা করে দেবো এটাকে অ্যাটাচ বলে একটা ফাংশন ইউজ করবো, অ্যাটাচ কার্স 93, অ্যাটাচ কার্স 93। এই কার্স 93 ফাইলটাকে আমি অ্যাটাচ করে দিলাম। করে দিয়ে যখন আমি হিস্টোগ্রাম আঁকবো, প্রাইস, দেখুন এই ডায়াগ্রামটাকে অটোমেটিক্যালি আমাকে দিয়ে দিই। আমি যে কোনো ভেরিয়েবলের ছবি, এখানে দেখুন যা ছিল হিস্টোগ্রাম ছিল, ধরুন টাইপ, ভালো কথা, আমি করছি MPG.cg। দেখুন MPG.cg হিস্টোগ্রাম দিয়ে দিয়েছে। আমার কিন্তু এখানে ডেটা ফাইলের নাম লিখতে হয় কি? দুটো উপায়, একটা হচ্ছে আমি ডেটা ফাইলের নাম লিখে $সাইন দিয়ে সেই ভেরিয়েবলটার নাম লিখতে পারি, অথবা কি করতে পারি, আমি আগে অ্যাটাচ করে নেবো, অ্যাটাচ করে নিয়ে আমি ওই ডেটা সেটে যে কোনো ভেরিয়েবলের নাম লিখলে ও আমাকে ডায়াগ্রাম দিয়ে দেবে। হিস্টোগ্রাম আঁকার জন্য কি ডায়াগ্রাম, কি কমেন্ট, জাস্ট হিস্ট, প্রথম চারটে HIST, এটা মনে রাখতে অসুবিধা হবে না আশা করি। এবার ধরুন আমি হিস্টোগ্রাম সম্বন্ধে জানতে চাইছি, আমি হিস্টোগ্রাম কি করে আঁকে আমি জানি না, তখন কি করবো? একটা সিঙ্গেল কোশ্চেন মার্ক দিয়ে হিস্ট্রি, তো দেখুন এখানে আর্ট ডকুমেন্টেশনের মধ্যে হিস্টোগ্রামের যাবতীয় যা আছে পুরো দিয়ে দিয়েছি।
কিভাবে হিস্টোগ্রাম আঁকে, আর্গুমেন্ট কি, তার মধ্যে কি লেখে, এক্সাম্পল কি আছে, এন্টায়ার থিং ডিটেলস সেখানেও আলোচনা করে দিই। তার ভ্যালু কি হবে, কোথায় কোথায় রেফারেন্স আছে, কোথায় দেখবেন, কোন প্যাকেজে কি করে এক্সাম্পল রান করবে, এভরিথিং, সমস্ত কিছু রয়েছে। দ্যাটস ওয়াই দিস প্যাকেজ ইজ ভেরি বিউটিফুল এন্ড ইজি টু লার্ন। যদি আপনার ইন্টারেস্ট থাকে, আপনি যে কোনো কিছু, ধরুন আমি পাই ডায়াগ্রাম সম্বন্ধে জানতে চাই, কোশ্চেন মার্ক পাই দিন, তো পাই চার্ট সম্বন্ধে টোটাল দিন, কি করে আঁকে, কোন প্যাকেজে আঁকে, কি আঁকে, টোটালটাও এখানে বলুন। কোথায় ডট চার্ট এক্সট্রা বলছে, রান এক্সাম্পল, কিভাবে রান এক্সাম্পল, আপনাকে কিছু করতে হবে না। দেখুন এখানে বলে দিয়েছে রিকোয়ার জিআর ডিভাইসেস, তার মানে কি রিকোয়ার জিআর ডিভাইসেস মানে কি, এটা হচ্ছে লাইব্রেরি নেম। আপনি রান করান, যদি লাইব্রেরি নেমটা দেখেন যে হচ্ছে না, তাহলে লাইব্রেরিটা ইনস্টল করে নিয়ে এই এক্সাম্পলগুলোকে রান করা, অটোমেটিক্যালি দেখবেন আপনার প্র্যাকটিস হতে থাকবে যে একটা পাই ডায়াগ্রাম বিভিন্ন কিভাবে আঁকা যায়, বিভিন্ন ডেটা। আর সেলফ প্র্যাকটিসের জন্য অত্যন্ত ভালো। আপনি যদি সময় দিয়ে প্র্যাকটিস করতে পারেন, তাহলে অটোমেটিক্যালি এখানে দেখবেন আপনি আস্তে আস্তে শিখতে আরম্ভ করবেন। আপনি যে কোনো কিছু এই জাস্ট সিঙ্গেল কোশ্চেন মার্ক দিয়ে দিলেই অটোমেটিক্যালি হেল্পে দেবে। ধরুন যদি সিঙ্গেল কোশ্চেন মার্কে আপনি পেলেন না, দিচ্ছে না, তখন কি করবেন, ডবল কোশ্চেন মার্ক দেবেন। ডবল কোশ্চেন মার্ক দিলে ওর রিলেটেড যা আছে ওরে পুরো হেল্পের মধ্যে দিয়ে দেবে, একদম কোড, তার মানে কি, কোনটার মানে কি এবং কিভাবে এটা করে পুরোটা এখানে দিয়ে দেবে। জাস্ট এটাকে কপি করে আপনি স্ক্রিপ্টে ফেলুন, রান করেন, দেখবেন আপনার অটোমেটিক্যালি রান হবে। বোঝা গেল? তাই অব্দি কোনো অসুবিধা আছে? ঠিক আছে স্যার। এই অব্দি পরিষ্কার করতে পারেন? হিস্টোগ্রামটাকে আমরা যদি একটু মডিফাই করি, ধরুন আমি এক্স অ্যাক্সিস দিতে চাইছি, ওয়াই অ্যাক্সিস দিতে চাইছি, তার নাম দিতে চাইছি, তখন কি হবে, জাস্ট এই অ্যাডিশনাল কমেন্টগুলো আসবে। এক্স লেভেল সেটা কি, এক্স এর লিমিট কত, হেডিং কি হবে। যখন এইভাবে লিখে আমরা করাবো, তখন ছবিটা আগের ছবিটা থেকে একটু ভদ্র দেখতে হবে, হেডিং মেডিং সব চলে আসবে, প্রাইস এখানে গিয়ে সব চলে আসবে। নেক্সট যে প্লটটা আমরা করি সেটা হচ্ছে লাইন ডায়াগ্রাম। সেম জিনিস যদি লাইন করি, তার কমেন্ট কি, তার কমেন্ট হচ্ছে লাইনস। দেখুন এখানে ডেনসিটি ফাংশনটা চলে গেল। আমরা বার প্লট আঁকতে পারি, পাই ডায়াগ্রাম আঁকতে পারি, আমরা স্ক্যাটার প্লট আঁকতে পারি, একদম সিম্পল, যেগুলো আমাদের কাজে লাগে। বার প্লট করার জন্য কি করতে হবে, বার প্লট করার জন্য কমেন্ট হচ্ছে বার প্লট। কিন্তু এখানে সরাসরি ভেরিয়েবল দিলে বার প্লটও করে দেবে না, আগে এই কমান্ড ইউজ করতে হবে। এটাকে ভেরিয়েবলটাকে টেবিলে নিতে হবে। কেন? কারণ এই টাইপ যেটা হচ্ছে, টাইপ হচ্ছে ক্যাটাগরিক্যাল টেবিল। যখন আমার ডেটাটার মধ্যে টাইপটা আছে, তখন আমার একটা এক্সেল শীটের মধ্যে পুরো টাইপের ভ্যালুগুলো দেওয়া আছে, সেটা থেকে আমাকে একটা টেবিল করতে হবে, তারপরেই তো বার ডায়াগ্রাম করবো বা পাই ডায়াগ্রাম। তাহলে এখানে কোডটা কি, বার প্লট করবো, সিম্পল বার প্লট লিখবো। যে ভেরিয়েবলটা করছি, ধরুন আমি টাইপের করতে চাইছি, তাহলে টাইপের আগে টেবিল কার্স 93 টাইপ করবো। যেহেতু আমি অ্যাটাচ করে রেখেছি কার্স 93, খুলে দিলেও কোনো অসুবিধা নেই, যদি খুলে দিই তাতেও কোনো অসুবিধা, জাস্ট এটাকে আমি রান করা, টেবিল টাইপ। দেখুন এখানে দিই, এখানে জুম করুন, জুমে ক্লিক করলে আপনি এটাকে দেখতে পাবেন বড়, সবগুলো এখানে পেয়ে গেছে। এবার সবকিছু চেঞ্জ করা যায়, এর কালার চেঞ্জ করা যায়, এর শেপ চেঞ্জ করা যায়, সব চেঞ্জ করা যায়। দেখুন স্লাইডের মধ্যে আমি এখানে এটা করে রেখেছি, স্লাইডের মধ্যে দিয়ে দেবো যে আপনি কি প্লটে কি ধরনের সিম্বল ইউজ করতে পারেন, আপনি প্লটে কি ধরনের লাইন ইউজ করতে পারেন, প্লটের টাইপ কি হবে, পয়েন্ট হবে না, লাইন হবে না, স্টেপস হবে না, ভার্টিক্যাল লাইনস হবে, এভরিথিং ইউ ক্যান ডু। এবং এটা আরো বেশি ভালো হয় জিজি প্লট, সিম্পল প্লটের থেকেও জিজি প্লটে আরো সুন্দর করে করা যায়, কিন্তু করা যায় সব কিছু। সেটা আস্তে আস্তে করতে করতে আপনারা শিখতে থাকেন। নেক্সট যেটা হচ্ছে পাই। পাই করার জন্য কি করতে হচ্ছে, পাই করার জন্য এখানে আমরা পাই আসছি, একইভাবে টেবিল করব, করে টাইপ করব, অটোমেটিক্যালি এখানে পাই ডায়াগ্রাম দিয়ে দিই, কিন্তু পাই ডায়াগ্রাম। কিন্তু এটা কনসেপ্টটা কি, আগে আমাকে টেবিল করে নিতে হবে। যে কোনো ক্যাটাগরিক্যাল, কখন আমরা পাই ডায়াগ্রাম বার প্লট করি, যখন ভেরিয়েবলটা ক্যাটাগরি, ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের ডায়াগ্রাম আঁকতে গেলে আগে টেবিল ইউজ করে তারপরে করসপন্ডিং ডায়াগ্রামটা করতে হবে। বাট আপনার যদি মনে হয় যে আমি টেবিলটাকে একটা
আলাদা অবজেক্ট হিসাবে করে রাখবো, আপনি করে রাখুন, তাহলে সেখানে লিখে রাখুন a ইকুয়াল টু টেবিল এটা পাই এ, অটোমেটিক্যালি এটা কি। আরেকটা যেটা খুব ভাইটাল প্লট যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে বক্স প্লট। এই যে বক্স প্লটটা আমরা পাই, this box plot is a 5-point summary plot, and this box plot is also used to find out the outlier of the data. This actually indicates the outlier, the extreme values of the data. When we do with the large data set, some data are the extreme data, the highly extreme or extreme the lower. So in that case, box plot actually indicates is there any existence of extreme values or not. You see, these values are the extreme values. What is the meaning of this plot? This bold line, এই যে bold লাইনটা, এই bold লাইনটা হচ্ছে মিডিয়ান। তাহলে এর নিচে 50%, এর উপরে 50%। এই যে লাইনটা, এই যেখানে বক্সটা শুরু হচ্ছে, ফার্স্ট যে লাইনটা, এই লাইনটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, Q1 লাইন, দ্যাট ইজ 25%। এর নিচে 25%, এই লাইনটার উপরে 75%। এই লাইনটা হচ্ছে 75% এর কাছে, তাহলে এর উপরে 25%, নিচে 75%। যে কারণে এটাকে বলা হয় 5 পয়েন্ট সামারি, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, আর এগুলো হচ্ছে আউট। ডায়াগ্রামটা আঁকছি কিরকম ভাবে? ডায়াগ্রামটা আঁকার জন্য একটাই কমেন্ট, বক্স প্লট। শুধু মনে রাখতে হবে কি ডায়াগ্রাম করছি, বক্স প্লট পার্স 93 ভেরিয়েবল। যদি আমরা টাইপ ওয়াইজ করতে চাই, যেমন এই যে এখানে যেমন করেছি 137 লাইনে দেখুন, এখানে হর্স পাওয়ারের করছি ইন টার্মস অফ সিলিন্ডার। এই ডেটা সেটটা অ্যাকচুয়ালি কার সেট ডেটা, মানে গাড়ির ডেটা, যেখানে তার গাড়ির সিলিন্ডারের সাইজ, হর্স পাওয়ার, তার মাইল পার আওয়ার, তার ক্যাপাসিটি, তার চাকার সাইজ, এইসব নিয়ে ডেটাগুলো আছে। যদি এই লাইনটাকে রান করাই, দেখুন মাল্টিপল বক্স ডায়াগ্রাম পাবো, যেটা আমরা অনেক সময় দেখবেন পেপার পড়তে গেলে এই ধরনের ছবি দেখতে পাই। এখানে দেখুন কি করছে, সিলিন্ডারের টাইপ ওয়াইজ হর্স পাওয়ারের ছবি এঁকে দিচ্ছে, যে গাড়ির সিলিন্ডারের সাইজ 3 তার হর্স পাওয়ারের ছবি, যার 4 তার এইটা, যার 5 তার এইটা, যার 6 তার এইটা, যার 8 তার এইটা। এই ডায়াগ্রামটা থেকে আপনি বলতে পারেন কি যে যার সিলিন্ডারের এই অটোমেটিক্যালি তার হর্স পাওয়ার বেশি, যার 6 তার কম, তার 5 তার আরো কম, যার 3 তার আরো কম। তাহলে সিলিন্ডারের সাইজ ওয়াইজ হর্স পাওয়ার কারণে মিনিমাম ভ্যালু সবগুলোরই মিনিমাম ভ্যালু দেখুন বেশি বেশি হয়ে যাচ্ছে, মিডিয়ানও বেশি হয়ে যাচ্ছে। তাহলে যখন আমরা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল ওয়াইজ কম্পারেটিভ স্টাডি করতে চাই, তখন আমরা এই ধরনের ডায়াগ্রামকে ইউজ করতে পারি। এবং আপনি একইভাবে বার প্লটকেও এইভাবে আঁকতে পারেন, সিলিন্ডার ওয়াইজ বারও আলাদা আলাদা করে। তখন সেক্ষেত্রে সিস্টেমটা কি, সেক্ষেত্রে জাস্ট এই একটা সাইন ইউজ করতে হয়, টিল্ডা, এই টিল্ডা সাইনটা ইউজ করতে হয়। এই টিল্ডা দিলে ও বুঝে নেবে রিলেশন চাইছে, তাহলে এটার সঙ্গে এটা রিলেশন কি আছে সেটা গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে? এবার দেখুন ইন্টারেস্টিং জিনিস, আমরা যখন এই কার্স নিয়েছিলাম, এই যে ডেটা সেটটা, এই ডেটা সেটটার মধ্যে দেখুন এতগুলো ভেরিয়েবল। এবার এতগুলো ভেরিয়েবল আমার দরকার নেই। আমরা এক্সেল হলে কি করি, এক্সেল হলে আমরা ডিলিট করে দিই, বা কি করি ওখান থেকে কপি করে নিয়ে আবার একটা সিটে নিয়ে গিয়ে সিটটা তৈরি করি, যেটাকে বলি আমরা আমাদের ডেটা সায়েন্সের ভাষায় বলি মেকিং অফ সাবসেট বা স্যাম্পল। সাবসেট তৈরি করছি, পুরো ডেটা থেকে একটা সাবসেট তৈরি। আর এই সাবসেট অনেক রকম ভাবে তৈরি করে। সিম্পলি যে সাবসেটটা করা যায়, সেই সাবসেটটা কি, এখানে যে কমান্ডে ইউজ করছি সেটা হচ্ছে সাবসেট। কি সাবসেট করছি, কার 93 ডেটা সেট থেকে সাবসেট করছি, কার 93 ডেটা সেট থেকে আমি সাবসেটটা করছি। কাকে কাকে নিয়ে করছি, mpg.ct, প্রাইস এন্ড হর্স পাওয়ার। এই তিনটে ভেরিয়েবলকে নিয়ে আমি একটা ডেটা সেট বানাবো। ধরুন বিকাশ ভবন থেকে চিঠি এসছে যে SC/ST স্টাইপেন্ডের জন্য যারা ইসলাম কমিউনিটি তাদের শুধু ডেটা দরকার, ঐক্যশ্রী কজন পেয়েছে। বাট আপনাকে বুঝতে হবে তাহলে কি করবো, আমি জাস্ট ওই রিলিজিয়ানের ওইটাকে নিয়ে নাম আর রিলিজিয়ান কত পেয়েছে নিয়ে একটা সাবসেট তৈরি করে আলাদা করে এখানে বানাবো, রাইট সিলেক্ট করে বিকাশ ভবনে পাঠিয়ে। তার জন্য আলাদা করে বসে বসে আমার সেলে শর্ট করে করতে হবে না, আমি একটা সিম্পল কমান্ড দিয়ে আমি সাবসেট তৈরি করে ডেটা সেটটাকে জেনারেট করি। এখানে আমার বড় ডেটা সেট ছিল, সেই বড় ডেটা সেটটা থেকে আমি সাবসেট তৈরি করছি কিরকম ভাবে, সিম্পল সাবসেট ফাংশন ইউজ করে। এটা খুব সিম্পল ফাংশন,
আরো কিছু প্যাকেজ রয়েছে, যেমন ডিপি লায়ার বলে একটা প্যাকেজ আছে, টাইডিভার্স বলে একটা প্যাকেজ আছে, সেটা থেকে আপনি আরো ফাইনার সাবসেট বানাবেন। মানে একদম টু দা পয়েন্ট কোন কলাম 15 ডেটা নেবে সেটা তুলে নিয়ে সাবসেট করে মার্চ করবে। সেটা একটু মানে অ্যাডভান্স প্যাকেজ, আর একটু পরবর্তীকালে শিখে সুবিধা হবে। এখানে যখন আমি সাবসেট তৈরি করবো, যখন কার্ড সাবসেট বানালাম, এটাকে যদি ভিউ করি, দেখুন অলরেডি 3টে নিয়েও ডেটা সেটটা তৈরি করে দিয়েছি। অনলি 3টে নিয়ে, আর কিছু নেই। এবার এই যে কমান্ডে ইউজ করছি পেয়ার্স ইজ জেনারেলি ইউজ ফর ড্রয়িং আ স্ক্যাটার ডায়াগ্রাম। যখন আমি দুটো ভেরিয়েবলের মধ্যে রিলেশন দেখতে চাইছি, দুটো ভেরিয়েবলের মধ্যে কি রিলেশন আছে সেটা দেখার জন্য যে ডায়াগ্রামটা আমরা ইউজ করি সেটা হচ্ছে আমার স্ক্যাটার ডায়াগ্রাম। সেটা আইদার স্ক্যাটার প্লট দিয়েও আঁকা যায়, বা এই পেয়ার্স দিয়ে আমি একদম মাল্টিপল ডায়াগ্রাম ড্র করতে পারি। দেখুন এটা আমাকে মাল্টিপল ডায়াগ্রাম ড্র করে দিয়েছে। এমপিজিসিটির সাথে প্রাইসের কি রিলেশন, এমপিজিসিটির সাথে হর্স পাওয়ারের কি, প্রাইসের সঙ্গে এমপিজিসিটি, প্রাইসের সঙ্গে হর্স পাওয়ার, হর্স পাওয়ারের সঙ্গে প্রাইস এবং এমপিজিসিটি। এবং এখানে এই রিলেশনশিপ থেকে আমি একটা ডেফিনিট রিলেশন বলতে পারি যে আপনার রিসার্চের ক্ষেত্রে বা থিসিসের ক্ষেত্রে কি ধরনের রিলেশন রয়েছে। এবং ভেরিয়েবল যত বেশি হবে অসুবিধা নেই, এই একই ডায়াগ্রামের মধ্যে দেখানো যায়। এবং এই ধরনের ডায়াগ্রাম কিন্তু এখন পাবলিকেশনে বা পেপারে প্রচুর ইউজ হচ্ছে, যেখানে মাল্টিপল রিলেশন দেখানো হচ্ছে যে বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে কি রিলেশনশিপ রয়েছে। এবং এগুলোকেও কালারও করা যাবে, এগুলোকে সেট চেঞ্জ করা, কালার করা সব করা যাবে। কিছু কমেন্ট এক্সট্রা বড় করে দিলে এগুলো সব হয়ে যাবে। এই অবধি কোনো অসুবিধা আছে কিনা বলুন? এই অবধি কি বোঝা যাচ্ছে? ঠিক আছে স্যার, আমি বুঝে যাচ্ছি। এখানে কমার্স, ইকোনমিক্স বা এই ধরনের কজন আছে? কমার্স, ইকোনমিক্স, সোশিওলজি, সাইকোলজি? আমার স্যার ম্যাথামেটিক্স আছে, আর স্যার একটু আগেও করেছিলাম। সাইকোলজি, জিওগ্রাফি কেউ আছে? ইকোনমিক্স কেউ আছে? ইকোনমিক্স স্যার ইকোনমিক্স বা বায়োস্ট্যাটিস্টিশিয়ান কারো, মানে জুলজি, বোটানি, অ্যানথ্রোপোলজি? স্যার বটানি আছে। বোটানি আছে। আর সোশিওলজি কেউ আছেন? সোশিওলজি বা মাস কম জার্নালিজম? ইকোনমিক্সের আশা করি ইউজিতে আন্ডার গ্রাজুয়েট কোর্সেও মনে হয় আর বা সেটা শেখানোটা সিলেবাস হয়েছে। আমাদের স্যার ম্যাথে আর্ট ছিল, আমাদের স্যার ম্যাথমেটিক্সে আর্ট ছিল, সেজ ম্যাথস ছিল। ম্যাথে আর আছে, ম্যাথে আর পাইথন আছে। হ্যাঁ পাইথন, সিবিসি ছিল, আর্ট ছিল স্যার, সিবিসিএস আর সিসিএফ এ পাইথন নিয়ে এসেছে, ওখানে আর্ট ছিল, সেজ ম্যাথ ছিল। ইকোনমিক্সের মধ্যে সিউতে আর পাইথন আর বা সেটা আছে, সম্ভবত থার্ড বা ফোর্থ সেমিস্টারে শেখানো হয়। হ্যাঁ স্যার। So, from graph we move to simple descriptive statistics. Simple descriptive statistics. Very easy to find the descriptive statistics. এই একই ডেটা নিয়ে আমি কাজ করছি, মাস ডেটা নিয়ে। কিচ্ছু না, জাস্ট মিন বের করবে। জাস্ট মিন লিখে কোন ভেরিয়েবল তার নাম লিখে দেবে। জাস্ট এখানে এই মিন কার্স $93 প্রাইস রান করাবো, মিন পেয়ে যাবে। একইভাবে মিডিয়ান রান করাবো, মিডিয়ান পেয়ে যাবে। যদি ভেরিয়েন্স বের করতে হয়, ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যা চাইবো সেটা বেস প্যাকের মধ্যে আছে, সেগুলো সব দিয়ে দেবো। কোয়ান্টাইল, 5 পয়েন্ট সামারি, যা চাইবেন সেটা পাবেন। এখানে আমি এটা স্কিপ করছি কারণ রোববার এমনি 4টে অলরেডি বাজে, আর মিনিট 10 আমি নেব।
আমি এখানে স্লাইডের মধ্যে দিয়ে দিয়েছি, কোডও দেওয়া আছে, আপনারা স্লাইডে পরে দিয়ে দিচ্ছি, কোডও দেওয়া আছে, প্লিজ পিপিটিটা স্যার দেবেন প্লিজ। সব দিয়ে দেবো, স্যার পিপিটিটা শেয়ার করে স্টেপসগুলো সব দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ওকে এবং এখানে একদম পিপিটির সামনে ইউটিউব চ্যানেলের অ্যাড্রেস দেওয়া আছে, যদি ইচ্ছা করে ইউটিউব চ্যানেলে যাবেন, তাতে আর এর দুটো লেকচার দেওয়া আছে, একদম বেসিক স্যার ভিডিও করে দেওয়া আছে। আসাম ইউনিভার্সিটির একটা সম্ভবত ক্যানিং কলেজের লেকচার ওখানে আপলোড করে রেখেছে, কারণ যারা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে সেটা ওটা দেখলে বুঝতে পারবে। নেক্সট যেটা হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, যদি এতেও অসুবিধা হয়, ইগনোর মেটেরিয়াল আছে বিসি 142 অ্যাপ্লাইড ইকোনমিক্স, এটার ইউনিট 10 যেটা, সেটা আমার লেখা ইন্ট্রোডাকশন টু আর্ট। এইটা যদি জোগাড় করতে পারেন, এখানে একদম বেসিক রিগ্রেশন অবধি পুরোটাই আর কোড করা আছে, একদম বেসিক রিগ্রেশন অবধি আর কোড করা আছে। চ্যাপ্টারটা দেখাতে পারি, কিন্তু অফিসিয়ালি বইটা আমি দিতে পারবো না, নাহলে আমি দিয়ে দিতাম। এটা গুগলে সার্চ করে দেখবেন, আশা করি পেয়ে যাবেন। যদি না পান তখন দেখা যাবে। কপিরাইটে তো আমি দিতে পারবো না, এটা স্টাডি মেটেরিয়াল হবে, নাহলে আমি দিয়ে দিতাম। চ্যাপ্টার 9, the introduction to art, এখানে দেখুন একদম যা পড়ালাম সেটাই বেসিক্যালি লেখা আছে। ইন্ট্রোডাকশন কি করে, ইন্টারফেস কি আছে, কিভাবে ইনস্টল প্যাকেজ করে, বেসিক অপারেশনস, ম্যাট্রিক্স এন্ড ডেটা ফ্রেম, ম্যাট্রিক্স কি, ডেটা ফ্রেম কি করে ইম্পোর্ট ফাইল করে, এখানে গ্রাফিক্যাল পার্টটা বাদ আছে। তারপর ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, পেয়ার টি টেস্ট, ওয়ান ওয়ে অ্যানোভা, রিগ্রেশন, এই অবধি স্টাডি মেটেরিয়ালের মধ্যে পুরোটাই করে দেওয়া আছে। রিগ্রেশন ডিসকাশন পরে মনে প্যানেলের মধ্যে যোগ আছে। হ্যাঁ, শুনতে পেলাম না স্যার, এটা নামটা কোন স্টাডি মেটেরিয়ালটা বললেন স্যার? আমি দেখাচ্ছি। এটা হচ্ছে BECE 142 অ্যাপ্লাইড ইকোনমিক্স, এটা ইউজির জন্য করা হয়েছে। আচ্ছা, এবং শুধু এটা না, এটার মধ্যে ইভিউজ সেটাও করা আছে, যাদবপুরে পৌলমীদের ইভিউজ সেটা দিয়েও স্টেপস করা আছে, মানে দুটোই আছে। এবং ইকোনমিক্সের বেসিক ফান্ডামেন্টাল কনসেপ্ট স্ট্যাটিস্টিক্সের এখানে বইটার মধ্যে ক্লিয়ার করে নেবো। মানে বিশেষ করে যারা ইকোনমিক্স জিওগ্রাফি আছেন তারা এটা দেখতে পারেন, এটা নতুন সিলেবাসের জন্য এটা ভালো। যে দুটো জিনিস দেখিয়ে শেষ করবো, সেটা ফার্স্ট হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। এখানে যারা ল্যাঙ্গুয়েজের আছেন হয়তো একটু অসুবিধা হতে পারে। সোজা কথায় গল্পটা আপনি বললে বুঝতে পারবেন। সেটা হচ্ছে অনেক সময় হয় আমরা দু ধরনের ছাত্র পাই, মানে একটা দেখবেন ন্যাকে যখন অ্যাসেসমেন্ট হয় তখন ওটা জিজ্ঞেস করে যে আপনারা কি করে বাঁচেন, কে হচ্ছে স্লো লার্নার। এই যে বলছেন রেমেডিয়াল ক্লাস দিচ্ছেন, কি করে বাঁচেন, তার একটা উত্তর হচ্ছে টি টেস্ট। টি টেস্ট যে আমরা একটা অ্যাভারেজ বের করি, সেই অ্যাভারেজের মিডিয়ান বের করি, মিডিয়ান মার্কস বের করে আমরা দুটো গ্রুপে ভাগ করে দিই। যে একজনকে বলি ভালো, একজনকে খারাপ, তাদেরকে আমরা রেমেডিয়াল ক্লাস নিই। এবং ওই দুটো গ্রুপের যখন মার্কস বেরোয় তখন মার্কসটাকে কম্পেয়ার করে দেখায় যে রেমেডিয়াল ক্লাসের পরে তাদের উন্নতি হচ্ছে, অ্যাভারেজটা সমানই আছে, মার্কসের অ্যাভারেজ সমানই আছে। এই যে মার্কসের অ্যাভারেজ সমান আছে, দিস ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ টি টেস্ট। এটাই একদম টি টেস্টের কনসেপ্ট। টি টেস্ট কি দেখে, যে দুটো গ্রুপের মধ্যে অ্যাভারেজ সমান না সমান নয়। এই যে এক্সাম্পলটা আমি আপনাদের দেখাবো, এই এক্সাম্পলটার মধ্যে যেটা করা হয়েছে সেটা হচ্ছে দুটো সেপারেট গ্রুপ আছে, তাদের উপর একটা ড্রাগ ইউজ করা হয়েছে, হয়ে তাদের ব্লাড প্রেশার সেম আছে না সেম নেই। মানে একদল লোক পুরনো ওষুধ খেয়েছে আর একদল লোক নতুন মডিফাইড ওষুধ খেয়েছে, খেয়ে তাদের অ্যাভারেজ ব্লাড প্রেশার সমান আছে না সমান নেই, এটা স্টাডি করা হয়েছে। তার মানে কি নতুন ড্রাগ আর পুরোনো ড্রাগ একটা কম্পারেটিভ স্টাডি
কোন ড্রাগ ভালো, যে পুরোনো ড্রাগ আর নতুন ড্রাগ ভালো কিনা। যদি দেখা যায় যে নতুন ড্রাগের ক্ষেত্রে খাওয়ার ফলে অ্যাভারেজ ব্লাড প্রেশার কম, পুরোনো ড্রাগের ক্ষেত্রে অ্যাভারেজ ব্লাড প্রেশার বেশি ছিল, তখন বলা যাবে কি যে নতুন ড্রাগটা ভালো। এই হচ্ছে গল্প। টি টেস্ট পারফর্ম করার জন্য আমাদের যেটা করতে হয়, আরে টেস্ট প্যাকেজে কাজ হয়, অন্য কোনো ফরেন প্যাকেজ ডাউনলোড করতে হয় না। যে ডেটাটা নিয়ে আমি দেখাচ্ছি, পরে আমি ডেটা সেট আপনাদের দিয়ে দিচ্ছি, সেটাকে আপনারা বাড়িতে পরে প্র্যাকটিস করতে পারবেন। আমি এখানে একটা সিম্পল ডেটা সেট নিয়ে দেখাচ্ছি, ঠিক কিভাবে ইম্পোর্ট করি আগেও দেখিয়েছি, আবার দেখাচ্ছি। জাস্ট এখানে আসবো, এসে ফ্রম SPSS এখান থেকে ব্রাউজ করবো। দিস ইজ দ্য ডেটা সেট। এখানে দেখুন দুটো গ্রুপ রয়েছে, একটা গ্রুপ 1, একটা গ্রুপ 2, তাদের ব্লাড প্রেশারের ডেটা রয়েছে। টি টেস্ট করতে গেলে কি করব, ফার্স্ট আবার একইভাবে স্ট্রাকচার দেখব। প্রথমে এটাকে অ্যাটাচ করব, তারপরে স্ট্রাকচার দেখব। এই সবসময় দেখবেন এটা। এখানে দেখুন স্ট্রাকচার টেবিল আছে, যে কারণে দেখুন আমি এটাকে ডেটা ফ্রেম করে দেবো। যে মুহূর্তে স্ট্রাকচার টেবিল দেখেছি, আমি সঙ্গে সঙ্গে এটাকে ডেটা ফ্রেম বানিয়ে দিয়েছি। হলো ডেটা ফ্রেম বানানোর পরে কি করব, টি টেস্ট করব। কমেন্ট কি, সিম্পল টি ডট টেস্ট। কি মনে রাখতে হবে, কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ব্লাড প্রেশার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর গ্রুপ হচ্ছে ক্যাটাগরিক্যাল বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট ইজ গ্রুপ ওয়াইজ ব্লাড প্রেশার ভ্যারি করছে কি ভ্যারি করছে না সেটা দিচ্ছি। অ্যাজাম্পশন করে নিচ্ছি কি ইকুয়াল ভেরিয়েন্স রয়েছে। তাহলে এখানে সিম্পল শুধু টি ডট টেস্ট, আর কিছু না। আমি জানি কি টেস্ট করব, টি টেস্ট করব, তাহলে লিখবো কি টি ডট টেস্ট, জাস্ট এটাকে রান করাবো, রান করিয়ে টি রান করাবো। দেখুন এখানে টি টেস্টের আউটপুট দিয়ে দিই। দেখবো কোনটা, দেখবো শুধু এই টি ভ্যালু। এখানে আমরা স্ট্যাটিস্টিক্স একটা রুল অফ থাম ফলো করি, যদি p ইজ লেস দ্যান 0.05, p ভ্যালুটা যদি 0.05 এর কম হয়, তাহলে রিজেক্ট নাল হাইপোথিসিস। রিজেক্ট নাল মানে এখানে নাল সব সময় ধরা হয় 0 বা ইকুয়াল। তাহলে মানে এখানে আমার নালটা কি, নাল হচ্ছে দুটো গ্রুপের মিন সমান, কিন্তু এখানে পাচ্ছি কি p ভ্যালু লেস দ্যান 0.05 হয়নি, লেস দ্যান 0.05 হয়নি, দেখো 0.9 হয়েছে। 0.9 যদি হয়, তাহলে আমরা কি করব, এখানে নাল হাইপোথিসিসকে রিজেক্ট করতে পারছি না, অর্থাৎ দুটো গ্রুপ যারা আছে তাদের ইকুয়াল থাকবে। দেখুন আর এর সুবিধা হচ্ছে, এখানে দেখুন অল্টারনেটিভ হাইপোথিসিস দিয়ে দিয়েছে, টু ডিফারেন্স ইজ মিন বিটুইন গ্রুপ 1 এন্ড গ্রুপ 2, টু ডিফারেন্স ইকুয়াল টু 0 নয়, এটা অল্টারনেটিভ। নাল কি ইকুয়াল টু 0, তাহলে ইকুয়াল টু 0 মানে কি দুটো মিন সমান। তাহলে এখানে আমাদের কনক্লুশন কি হবে, এখানে আমাদের কনক্লুশন হবে যে দুটো গ্রুপের মধ্যে আমার মিন সমান, অর্থাৎ পুরনো ড্রাগ এবং নতুন ড্রাগ যারা খাচ্ছে তাদের অ্যাভারেজ সমান। ক্লিয়ার? এই কি পরিষ্কার? কিভাবে টি টেস্ট করব, ঠিক স্যার, বোঝা গেছে। স্যার পেয়ার টি টেস্ট হলে কি করতে হবে বলছি, দেখাচ্ছি, দুটোই দেখাবো, পেয়ারটাও দেখাবো একদম। আচ্ছা ঠিক আছে। সময়টা তো অল্প এবং নেওয়ারও তো অনেক রকম সবাই রয়েছেন, তো বেশি শক্ত করতে চাইছি। এখানে বক্তব্যটা যেটা আছে সেটা হচ্ছে, দেখো পেয়ার যখন করবো, পেয়ারের এক্সাম্পলটা ভালো করে। পেয়ার আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, যখন টি টেস্ট করবো দুটো ডিফারেন্ট স্যাম্পেলের উপরে, তখন সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখানে আমি দুটো আলাদা গ্রুপ, একটা গ্রুপকে পুরনো ড্রাগ খাইয়েছিলাম, একটা গ্রুপকে নতুন ড্রাগ খাইয়েছিলাম। আর পেয়ার হচ্ছে একই লোক, একই স্যাম্পল, তাদের আমি আগে পরীক্ষা নিয়েছি, পরীক্ষা নিয়ে দেখেছি খারাপ করেছে, তাদেরকে আমি এক্সট্রা পড়িয়েছি, পড়িয়ে আবার তাদের পরীক্ষা নিয়েছি, নিয়ে দেখছি যে তাদের উন্নতি হয়েছে কি হয়নি, আগের অ্যাভারেজ আর এখনকার অ্যাভারেজের মধ্যে সমান আছে না সমান নেই, বেশি হয়েছে। ইন দ্যাট কেস উই ইউজ পেয়ার। এখানে যে এক্সাম্পলটা আমরা কনসিডার করেছি, সেখানে 10 জন ওয়ার্কার আছে, তাদের একটা ট্রেনিং এর আগে স্কোর হয়েছে, তারপর তাদের ট্রেনিং দেওয়া হয়েছে, দিয়ে তাদের আবার স্কোর নেওয়া হয়েছে। এবার দেখা হচ্ছে যে ট্রেনিং হওয়ার ফলে তাদের প্রোডাক্টিভিটি বেড়েছে না বাড়ে, ট্রেনিং দিয়ে তাদের কোনো উন্নতি হয়েছে না উন্নতি হয়নি। মানে দেখুন আমাদের ন্যাকের ফরম্যাটে প্রচুর ট্রেনিং এর গল্প আছে, ক্যাপাসিটি বিল্ডিং যেটা আপনাদের চলছে, ট্রেনিং হচ্ছে। তাহলে এখন যদি ম্যাডাম দেখতে চান যে ট্রেনিং এর আগে আর ট্রেনিং এর পরে আপনাদের কি উন্নতি হচ্ছে, তখন ম্যাডামকে পেয়ার টি করতে হবে। এটি করে দেখবে আগের স্কোর আর এখনকার স্কোর, পরের স্কোর, যদি দেখে যে অ্যাভারেজ সমান আছে তাহলে আবার ট্রেনিং হবে, যদি দেখেন অ্যাভারেজ বেড়েছে তাহলে আরো বেশি বেশি ট্রেনিং হবে, এখন অ্যাভারেজ আরো বাড়ে।
প্রিয়ার্থী কখন হচ্ছে, যখন সেম স্যাম্পেলের উপরে হচ্ছে কিন্তু প্রি অ্যান্ড পোস্ট আছে, আগের ডেটা আছে পরের ডেটা। যেমন এটার খুব কমন অ্যাপ্লিকেশন হচ্ছে প্রি কোভিড পোস্ট কোভিড। কোভিডের আগের ডেটা আছে, কোভিডের পরের ডেটা আছে, সেক্ষেত্রে কম্পেয়ার করতে গেলে আমরা পেয়ার দিচ্ছি। কিভাবে করব? এটার জন্য আমি যে ডেটা সেটটা নিচ্ছি সেটা হচ্ছে এই ডেটা সেট, SM_3_09। এটাকে আমি ইম্পোর্ট করছি। দেখুন এখানে ডেটা আগেরটায় যখন ডেটা সেট করেছিলাম গ্রুপ ছিল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল, যখন পেয়ারটের ডেটা করতে হবে তখন কিন্তু ডেটাটা এইভাবে থাকবে, প্রি আর পোস্ট হিসাবে। যদি প্রি পোস্ট ডেটা না থাকে, যদি একই ডেটায় থাকে, তাহলে কিন্তু কমেন্ট ইউজ করে এটাকে প্রি পোস্টে ভেঙে নিতে হবে। বড় ডেটা থাকবে তখন সেটাকে প্রি পোস্টে ভেঙে নিয়ে কাজ করতে হবে। একইভাবে এখানে কি করলাম, অ্যাটাচ করলাম করে এখানে কমেন্ট কি টেস্ট, বাট একটা চেঞ্জ, পেয়ার ইকুয়াল টু। যখনই পেয়ার ইকুয়াল টু 2 করে দেবো তখন অটোমেটিক্যালি ও পেয়ার টেস্ট রান করবে। একইভাবে এখানে কি হয়েছে, পি ভ্যালু 0.05 কম হয়েছে, তার মানে কি ট্রেনিং সাকসেসফুল, মিন চেঞ্জ হয়েছে। সিম্পল স্টেজ। কিন্তু এখানে একটা জিনিস বলার, না বললে জিনিসটা ভুল বলা হবে, সেটা হচ্ছে এই টি টেস্ট করতে গেলে এর আগে কিন্তু একটা অ্যাজাম্পশন আছে। সেই অ্যাজাম্পশনটা হচ্ছে নরমালিটি। অবশ্যই নরমালিটি চেক করে নিয়ে টি টেস্ট। এই অল্প সময়ের মধ্যে আমি নরমালিটিতে ঢুকতে চাইছি না, যদি পরে কখনো কোনো সময় সুযোগ হয় তখন নরমালিটি নিয়ে বলা যাবে। একটা জিনিস মাথায় একটু মনে রাখুন আপনারা, যে নরমালিটি না হলে টি টেস্ট করা যায় না, তখন তার কাউন্টার পার্ট হিসেবে নন প্যারামেট্রিক টেস্ট করা হয়। যে টি যদি না করতে পারি তাহলে আমাকে করতে হয় হচ্ছে প্রিসক্রিপশন র্যাঙ্ক টেস্ট বা ম্যানুয়ালি ইউ টেস্ট, এগুলো হচ্ছে টি এর নন প্যারামেট্রিক। মানে যদি আমার পপুলেশনটা নর্মাল না হয়, যদি নর্মাল পপুলেশন না হয় তাহলে আমাকে নন প্যারামেট্রিক টি করতে হয়। আর নর্মাল হলে আমি এইভাবে চালাতে পারবো। আমি জাস্ট টি টেস্ট পেয়ারটি ইন্ডিপেন্ডেন্টলি কমেন্ট দেখানোর জন্য জাস্ট এটুকুনি দেখিয়ে। এবং আমার এই ডেটাটা অবশ্যই নর্মাল করা, কারণ বিভিন্ন জায়গায় দেখাতে হয় বলে এটাকে নর্মাল সেট করেই করা আছে। কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে যখন ডেটা নিয়ে কাজ করবে ডেটাটা নর্মাল নাও হতে পারে। যদি নর্মাল না হয় ঘাবড়ানোর কিছু নেই, কি হবে না, তখন আমরা ম্যানুয়ালি ইউতে করবো, করাই যাবে, রেজাল্ট একই আসবে। টি যদি ইনসিগনিফিকেন্ট হয় ম্যানুয়ালি ইউটু ইনসিগনিফিকেন্ট, টি যদি সিগনিফিকেন্ট হয় ওখানেও তাহলে সিগনিফিকেন্ট, ঘাবড়ানোর কিছু, সেটা একবারই আসবে। আপনাদের যে কমেন্টটা কোডটা আমি পাঠিয়েছি, এই কোডের মধ্যে দেখবেন পুরোটাই করা আছে, ঠিক আছে? আরেকটা আমি লিঙ্ক পাঠিয়ে রাখছি, এর একটা 5-6টা কোশ্চেন আছে, এটা একটু সাবমিট করে দিন। মধুপর্ণা একটা কোশ্চেন করছে, since R loads the entire data sets into the memory, then if a system has a limited RAM, that will it cause issues in large data set? The thing is, if the data set is huge, then R creates some problem. That's why Python is very useful. Python deals with the big data, but in our academic field, we generally use maximum 500-600 observation. If we use the NSSO survey or NFHS data, maximum 6 lakhs. And 6 lakhs is the sample size, but in our domain we can cut this into 2 lakhs or 2 or 3 lakhs. So R can easily capable to deal with this data. Number 1. Number 2, memory কখনোই জ্যাম হবে না, তার কারণ হচ্ছে এখানে যদি আমি এটা ক্লিয়ার করে দিই টোটাল এনভায়রনমেন্টটা ক্লিয়ার হয়ে যাবে, টোটাল এনভায়রনমেন্ট এমটি হয়ে যাবে। যখন আরে আমরা কাজ করি অটোমেটিক্যালি এনভায়রনমেন্টটাকে ক্লিয়ার করে করেই যায়, তাহলে আর এখানে বাল্ক হবে আর স্লো হবে, কাজ করতে অসুবিধা। এনভায়রনমেন্টকে ক্লিয়ার করে, কারণ আমি স্ক্রিপ্টে সব রাখছি, স্ক্রিপ্টে রাখা মানেই আমি রান করালেই আমার কনসোলে আউটপুট পেতে পারি। অকারণে ডেটা সেটগুলোকে বা কোডগুলোকে হিস্ট্রির মধ্যে দেখুন যা লিখেছি সব কোডের মধ্যে পাওয়া যাবে, যা লেখা আছে আমার ক্লিয়ার করা হয়, এটাকে আমি ক্লিয়ার করে দিলে টোটাল কোডটা খালি হবে, এটা ইয়েস করে দিলে টোটাল তখন সিস্টেমটা ফাস্ট হবে। কিছু মেশিনের ইন্টারনাল র্যামের উপর অবশ্যই নয়, নর্মালি এগুলো 4 GB র্যাম হলে কাজ করতে সুবিধা। তো পাইথনের ক্ষেত্রে দ্যাট ইজ এই
I think I should stop here. অলরেডি বেজে গেছে। So feel free, যদি কোনো কোয়েরি থাকে, যদি কোনো কোশ্চেন থাকে সেটা করতে পারেন। Okay, sir. Thank you for this enriching session. কারোর কি আর কোনো কোয়েরি আছে? আর কি কারোর কোনো কোয়েরি আছে? ওকে স্যার, আর অবভিয়াসলি অনেক কিছু জানতে পারলাম আর স্টুডিওর এসবে, আর হ্যাঁ হ্যান্ডস অন এক্সপোজারটাও বেশ কিছুটা হলো, এবং আরো অবভিয়াসলি একটু যদি আমরা নিজেরা প্র্যাকটিস করি তখনই আরো ভালো করে এটা অ্যাসিমিলেট করা যায়। আর সেটার জন্য আরো অবভিয়াসলি আমাদের একটু টাইম লাগবে, আমরা করবো নিশ্চয়ই। আর ইফ উই হ্যাভ এনি কোয়েরিজ উই উইল শিওরলি গেট ব্যাক টু ইউ স্যার, and thank you for this insightful session. Okay, so we can now wrap up the fourth day of this FGP workshop. Okay, thank you all for your presence. Thank you সবাইকে। Thank you sir. Thank you.